ক্ষমা চাচ্ছি, ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। ক্ষমা চাচ্ছি, ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। এই 2 দিন আগে গিয়ে মন্তব্যটা করেছেন বর্তমান সরকারের গিয়ে মৎস্য প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। তো আমরা আজকে জানতে পারলাম যে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটু বলি যে বিগত 15 বছর ধরে যে ধরনের মন্ত্রী এমপি আপনারা পেয়েছেন, জনগণ এটাকে অভিশাপ হিসেবে নিচ্ছে জনগণের জন্য। কিন্তু বর্তমান সরকারের মধ্যে সব গিয়ে আপনার উচ্চতর ডিগ্রিধারী লোকজন গিয়ে এখন উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন। আর প্রধান উপদেষ্টা তো গিয়ে মানে ওনার বায়োডাটা নাকি গিয়ে আপনার 30-40 পৃষ্ঠার নিচে হয় না। তো ভদ্রলোক গিয়ে আপনার নোবেল বিজয়ী, ঠিক আছে, মানে খুবই স্বনামধন্য একজন মানুষ। তো আরও কিছু স্বনামধন্য মানুষ আছে এই মন্ত্রণালয়ের মধ্যে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে। এর মধ্যে আরেকজন আছে গিয়ে আসিফ নজরুল সাহেব। তো আসিফ নজরুল সাহেব ভদ্রলোক 2019 সালের 26শে সেপ্টেম্বর একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে। তৎকালীন হাসিনা সরকার ভারতকে 500 মেট্রিক টন ইলিশ গিয়ে পাঠায়। এরই প্রেক্ষিতে ওনার স্ট্যাটাসটা ছিল এরকম যে বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? এখন আসিফ নজরুল সাহেবেরা এখন উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন। এখন আমরা যদি জনগণ হিসেবে প্রশ্ন করি যে আপনি যে প্রশ্নগুলো 2019 সালের 26শে সেপ্টেম্বর করছেন, এই অবস্থা থেকে ভারতের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে এটার কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন যদি না হয়ে থাকে তাহলে তৎকালীন সময়ে 500 মেট্রিক টন যাওয়ার কারণে আপনি যে স্ট্যাটাস দিচ্ছেন তখন আপনার ক্ষমতা ছিল না। আপনি একজন সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলেন। এখন আপনি একজন আইন উপদেষ্টা বাংলাদেশের। 18 কোটি মানুষের জন্য আপনার আইন বানাচ্ছেন এখন। তাইলে ভারতের যেহেতু পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় নাই, সেহেতু কি তাদেরকে কেন এখন 3000 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হচ্ছে? অল্প কিছুদিন আগে ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে কি বাংলাদেশকে তারা ডুবাই দেয়। কয়েকদিন আগে ফেলানির মতো কি তারা স্বর্ণা দাস নামে 14 বছরের একজন কিশোরীকে সীমান্তের মধ্যে কি শ্যুট করে মেরে ফেলে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিতে প্রত্যেকটা জায়গার মধ্যে কি তারা একটা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করার চেষ্টা করতেছে। এটা আমরা সবাই জানি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা করতেছে। বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প আছে সেই শিল্পর মধ্যে কি তারা হাত দিচ্ছে। আসলে এর মধ্যে কি অসন্তোষ কোনোভাবে থামানো যাচ্ছে না। এখনও 25টার উপরে কারখানা বন্ধ আছে। তাইলে এই ঘটনাগুলোর পিছনে তারপরে পাহাড়ে গিয়ে বাঙালি এবং পাহাড়ি গিয়ে দাঙ্গা বাজায় দেওয়ার একটা যে অপচেষ্টা চলতেছে। তাহলে এতগুলো একটা রাষ্ট্রকে, প্রতিবেশী রাষ্ট্র, এবং আপনারা হাইপ তুলছেন গিয়ে যখন উপদেষ্টা পরিষদে আপনারা আসেন না তখন হাইপ তুলছেন গিয়ে ভারত বিরোধী। এখন এই হাইপটা আপনাদের এখন কই গেল? আপনারা মানে 2 দিন আগে বললেন যে ভারতে আপনারা ইলিশ দিবেন না, আজকে 2 দিন পরে কি আপনারা মানে 180 ডিগ্রিতে উল্টাই গেলেন। ঠিক আছে? তো ভারত বিরোধী যে হাইপ তুলে আপনারা ক্ষমতায় আছেন, এই মিথ্যা হাইপ তুলে কি আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন? জনগণ, এখনকার জনগণ 2024-এর জেনারেশন জেড কেন বলা হয়? যে তারা কোনো অন্যায়কে মেনে নেবে না, সেটা সাম্রাজ্যবাদীদের আগ্রাসন হোক বা ভারতীয় আধিপত্যবাদ হোক। সুতরাং শেষে এটাই বলবো যে আপনারা আপনাদের যে কথা এবং কাজের সাথে যে মিল, সেই মিল জনগণ কোনো কিছুতেই খুঁজে পাচ্ছে না। দয়া করে বাংলাদেশের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের আবেগ, অনুভূতি এবং মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো, আসলে ব্যাপারটা ওইরকম না। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং বাংলাদেশের মানুষের আবেগের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার জন্য। সেই বিরোধিতা করার কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছে। তাইলে তারা আজকে 3000 টন ইলিশ পাঠায় তার এই শহীদি মর্যাদাটা দিলেন, এই কি আপনাদের
মানে কাজের নমুনা, ভারত বিরোধিতার নমুনা হচ্ছে কি এতটুকুই। ঠিক আছে, অনেক কিছু বলার ছিল, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।